সুপ্রিয় শ্রোতা, আপনারা ধারাবাহিকভাবে শুনছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আত্মজৈবনিক উপন্যাস শ্রীকান্ত। আজ আমি আপনাদের পাঠ করে শোনাব দ্বিতীয় পর্বের চতুর্থ পরিচ্ছদ। আজকের পর্বের কোন লাইনটি কোট করার মতো সেটা কমেন্ট বক্সে লিখলে আমাদের প্রচেষ্টা সার্থক হবে। শুরু করছি শ্রীকান্ত উপন্যাসের দ্বিতীয় পর্বের চতুর্থ পরিচ্ছদ। সেদিন এমন প্রবৃত্তি হইল না যে নিচে যাই। সুতরাং নন্দটগরের যুদ্ধের অবসান কিভাবে হইল, সন্ধিপত্রে কোন কোন শর্তাদি নির্দিষ্ট হইল, কিছুই জানি না। তবে পরে দেখিয়াছি, শর্ত যাই হোক, বিপদের দিনে সেই স্ক্র্যাপ অফ পেপারটা কোনো কাজেই লাগে না। যাহার যখন আবশ্যক হয় অবলীলাক্রমে ছিঁড়িয়া ফেলিয়া দিয়া অপরের বুহ ভেদ করে। 20 বৎসর ধরিয়া তাহারা এই কাজ করিয়াছে, এবং আরও 20 বৎসর যে করিবে না, এমন শপথ বোধ করি স্বয়ং বিধাতা পুরুষও করিতে পারেন না। সারাদিন আকাশে ছেঁড়া মেঘের আনাগোনার বিরাম ছিল না। এখন অপরাহ্নের কাছাকাছি একটা গাঢ় কালো মেঘ দিগচক্র আচ্ছন্ন করিয়া ধীরে ধীরে মাথা তুলিয়া উঠিতে লাগিল। মনে হইল সমস্ত খালাসিদের মুখে চোখেই কেমন যেন একটা উদ্বেগের ছায়া পড়িয়াছে। তাহাদের চলাফেরার মধ্যেও এক প্রকার ব্যস্ততার লক্ষণ, যাহা ইতিপূর্বে লক্ষ্য করি নাই। একজন বৃদ্ধ গোছের খালাসিকে ডাকিয়া জিজ্ঞাসা করিলাম, চৌধুরীর বউ, আজ রাত্রেও কি কালকের মতো ঝড় হবে মনে হয়? বিনয়ে চৌধুরীর পুত্র বশ হইল, দাঁড়াইয়া কহিল, কর্তা নিচে যাও, কাপ্তান কইছে সাইক্লোন হতে পারে। মিনিট 15 পরেই দেখিলাম কথাটা অমূলক নয়। উপরের যত যাত্রী ছিল সকলকে একরকম জোর করিয়া খালাসিরা নামাইয়া দিতে লাগিল। 2-4 জন আপত্তি করায় সেকেন্ড অফিসার নিজে আসিয়া ধাক্কা মারিয়া তাহাদিগকে তুলিয়া দিয়া বিছানাপত্র পা দিয়া গোটাইয়া দিতে লাগিল। আমার তোরঙ্গ বিছানা খালাসিরা ধরাধরি করিয়া নিচে লইয়া গেল, কিন্তু আমি নিজে আর একদিকে সরিয়া পড়িলাম। শুনিলাম সকলকে, অর্থাৎ যে হতভাগ্যেরা 10 টাকার বেশি ভাড়া দিতে পারে নাই, তাহাদিগকে জাহাজের খোলের মধ্যে পুরিয়া গর্তের মুখ আটিয়া বন্ধ করা হইবে। তাহাদের মঙ্গলের জন্যও বটে, জাহাজের মঙ্গলের জন্যও বটে এইরূপ বিধি। আমার কিন্তু নিজের জন্য এই কল্যাণের ব্যবস্থা কিছুতেই মনোভূত হইল না। ইতিপূর্বে সাইক্লোন বস্তুটি সমুদ্রে কেন, ডাঙাতেও দেখি নাই। কি ইহার কাজ, কেমন ইহার রূপ, অমঙ্গল ঘটাইবার কতখানি ইহার শক্তি, কিছুই জানি না। মনে মনে ভাবিলাম, ভাগ্য বলে যদি এমন জিনিসেরই আবির্ভাব আসন্ন হইয়াছে, তবে না দেখিয়া ইহাকে ছাড়িব না। তা অদৃষ্টে যা ঘটে ঘটুক। আর ঝড়ে জাহাজ যদি মারাই যায়, তবে অমন প্লেগের ইঁদুরের মতো পিঁজরায় আবদ্ধ হইয়া মাথা ঠুকিয়া ঠুকিয়া জল খাইয়া মরিতে যায় কেন? যতক্ষণ পারি হাত পা নাড়িয়া ঢেউয়ের উপর নাগরদোলায় চাপিয়া ভাসিয়া গিয়া এক সময়ে টুপ করিয়া ডুব দিয়া পাতালের রাজবাড়িতে অথিতে হইলেই চলিবে। কিন্তু রাজার জাহাজ যে আগে পিছে 1,00,000 কোটি হাঙর অনুচর ছাড়া কালা পানিতে 1 পা চলেন না, এবং জলযোগ করিয়া ফেলিতেও যে তাহাদের মুহূর্ত বিলম্ব হয় না, এ সকল তথ্য তখনও আমার জানা ছিল না। অনেকক্ষণ হইতেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়িতেছিল। সন্ধ্যার কাছাকাছি বাতাস এবং বৃষ্টির বেগ উভয়ই বাড়িয়া উঠিল। এমন হইয়া উঠিল যে পালাইয়া বেড়াইবার আর জোর রহিল না। যেখানে হোক সুবিধা মতো একটু আশ্রয় না লইলেই নয়। সন্ধ্যার আধারে যখন স্বস্থানে ফিরিয়া আসিলাম, তখন উপরের ডেক জনশূন্য।
মাস্তুলের পাশ দিয়া উকি মারিয়া দেখিলাম ঠিক সম্মুখেই বুড়ো কাপ্তেন দূরবীন হাতে ব্রিজের উপর ছুটাছুটি করিতেছেন। হঠাৎ তার সুনজরে পড়িয়া গিয়া পাছে এত কষ্টের পরেও আবার সেই গর্তে গিয়া ঢুকিতে হয়, এই ভয়ে একটা সুবিধে গোছের জায়গা অন্বেষণ করিতে করিতে একেবারে অচিন্তনীয় আশ্রয় মিলিয়া গেল। একধারে অনেকগুলো ভেড়া, মুরগি ও হাঁসের খাঁচা উপরি উপরি রাখা ছিল। তাহারই উপরে উঠিয়া বসিলাম। মনে হইল এমন নিরাপদ জায়গা বুঝি সমস্ত জাহাজের মধ্যে আর কোথাও নাই। কিন্তু তখনও অনেক কথাই জানিতে বাকি ছিল। বৃষ্টি, বাতাস, অন্ধকার এবং জাহাজের দোলন সব কয়টি ধীরে ধীরে বাড়িয়া উঠিতে লাগিল। সমুদ্র তরঙ্গের আকুতি দেখিয়া মনে হইল এই বুঝি সেই সাইক্লোন। কিন্তু সে যে সাগরের কাছে গোষ্পদ মাত্র, তাহা অস্থিমজ্জায় হৃদয়ঙ্গম করিতে আর একটু অপেক্ষা করিতে হইল। হঠাৎ বুকের ভিতর পর্যন্ত কাঁপাইয়া দিয়া জাহাজের বাঁশি বাজিয়া উঠিল। উপরের দিকে চাহিয়া মনে হইল মন্ত্র বলে যেন আকাশের চেহারাটাই বদলাইয়া গেছে। সেই গাঢ় মেঘ আর নাই। সমস্ত ছিড়িয়া খুঁড়িয়া কি করিয়া সমস্ত আকাশটা যেন হালকা হইয়া কোথাও উধাও হইয়া চলিয়াছে। পরক্ষণেই একটা বিকট শব্দ সমুদ্রের প্রান্ত হইতে ছুটিয়া আসিয়া কানে বিঁধিল। যাহার সহিত তুলনা করিয়া বুঝাইয়া দিই এমন কিছুই জানি না। ছেলেবেলায় অন্ধকার রাত্রে ঠাকুমার বুকের ভেতরে ঢুকিয়া সেই যে গল্প শুনিতাম, কোনো এক রাজপুত্র এক ডুবে পুকুরের ভিতর হইতে রূপোর কৌটা তুলিয়া 700 রাক্ষসের প্রাণ সোনার ভোমরা হাতে পিষিয়া মারিয়াছিল এবং সেই 700 রাক্ষসী মৃত্যু যন্ত্রণায় চিৎকার করিতে করিতে পদভরের সমস্ত পৃথিবী মাড়াইয়া গুড়াইয়া ছুটিয়া আসিয়াছিল। এও যেন তেমনি কোথায় কি একটা বিপ্লব বাঁধিয়াছে। তবে রাক্ষসী 700 নয়, 100 কোটি। উন্মত্ত কোলাহল এদিকেই ছুটিয়া আসিতেছে। আসিয়াও পড়িল। রাক্ষসী নয়, ঝড়। তবে এর চেয়ে বোধ করি তাদের আশাই ঢের ভালো ছিল। এই দুর্জয় বায়ুর শক্তি বর্ণনা করা তো ঢের দূরের কথা, সমগ্র চেতনা দিয়ে অনুভব করাও যেন মানুষের সামর্থ্যের বাহিরে। জ্ঞান বুদ্ধি সমস্ত অভিভূত করিয়া শুদ্ধমাত্র এমনই একটা অস্পষ্ট অথচ নিঃসন্দেহ ধারণা মনের মধ্যে জাগিয়া রহিল যে দুনিয়ার মেয়াদ একেবারে নিঃশেষ হইতে আর বিলম্ব কত। পাশেই যে লোহার খুঁটি ছিল, গলার চাদর দিয়া নিজেকে তাহার সঙ্গে বাঁধিয়া ফেলিলাম। অনুক্ষণ মনে হইতে লাগিল এইবার ছিঁড়িয়া ফেলিয়া আমাকে সাগরের মাঝখানে উড়াইয়া লইয়া ফেলিবে। হঠাৎ মনে হইল জাহাজের গায়ে কালো জল যেন ভেতরের ধাক্কায় বজবজ করিয়া ক্রমাগত উপরের দিকে ঠেলিয়া উঠিতেছে। দূরে চোখ পড়িয়া গেল, দৃষ্টি আর ফিরাইতে পারিলাম না। একবার মনে হইল এ বুঝি পাহাড়, কিন্তু পরক্ষণেই সে ভ্রম যখন ভাঙিল তখন হাত জোড়া করিয়া বলিলাম, ভগবান, এই চোখ দুটি যেমন তুমিই দিয়েছিলে, আজ তুমিই তাহাদের সার্থক করিলে। এতদিন ধরিয়া তো সংসারের সর্বত্র চোখ মেলিয়া বেড়াইতেছি, কিন্তু তোমার এই সৃষ্টির তুলনা তো কখনো দেখিতে পাই নাই। যতদূর দৃষ্টি যায় এই যে অচিন্তনীয় বিরাটাকায় মহাতরঙ্গ মাথার রজত শুভ্র কিরিট পরিয়া দ্রুত বেগে অগ্রসর হইয়া আসিতেছে, এত বড় বিস্ময় জগতে আর আছে কি? সমুদ্রে তো কত লোকই যায় আসে, আমি নিজেও তো আর কতবার এই পথে যাতায়াত করিয়াছি, কিন্তু এমনটি তো আর কখনো দেখিতে পাইলাম না। তাছাড়া চোখে না দেখিলে
জলের ঢেউ যে কোনো গতিকেই এত বড় হইয়া উঠিতে পারে, এ কথা কল্পনার বাপের সাধ্যও নাই কাহাকে জানাই। মনে মনে বলিলাম, হে ঢেউ সম্রাট, তোমার সংঘর্ষে আমার যাহা হইবে সে তো আমি জানি, কিন্তু এখনো তো তোমার আসিয়া পৌঁছিতে অন্তত ৮ মিনিট কাল বিলম্ব আছে। সেই সময়টুকু বেশ করিয়া তোমার কলেবরখানি যেন দেখিয়া লইতে পারি। একটা জিনিসের সুবিপুল উচ্চতা ও ততোধিক বিস্তৃতি দেখিয়াই কিছু এভাব মনে আসে না, কারণ তা হইলে হিমালয়ের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গই যথেষ্ট। কিন্তু এই যে বিরাট ব্যাপার জীবন্তের মতো ছুটিয়া আসিতেছে, অপরিমেয় গতিশক্তির অনুভূতি আমাকে অভিভূত করিয়া ফেলিয়াছিল। কিন্তু সমুদ্র জলে ধাক্কা দিলে যাহা জ্বলিয়া উঠিতে থাকে, সেই জ্বালা নানা প্রকারের বিচিত্র রেখায় ইহার মাথার উপর খেলা করিতে না থাকিলে এই গভীর কৃষ্ণ জলরাশির বিপুলত্ব এই অন্ধকারে হয়তো তেমন করিয়া দেখিতেই পাইতাম না। এখন যতদূর দৃষ্টি যায় ততদূরই এই আলোকমালা যেন ক্ষুদ্র ক্ষুদ্র প্রদীপ জ্বালিয়া ভয়ঙ্কর সুন্দরের মুখ আমার চক্ষের সম্মুখে উদ্ঘাটিত করিয়া দিল। জাহাজের বাঁশি অসীম বায়ুবেগে থরথর করিয়া কাঁপিয়া কাঁপিয়া বাজিতেই লাগিল, এবং ভয়ার্ত খালাসির দল আল্লার কর্ণে তাদের আকুল আবেদন পৌঁছিয়া দিতে গলা ফাটাইয়া সমস্বরে চিৎকার করিতে লাগিল। যাহার শুভাগমনের জন্য এত ভয়, এত হাকডাক, এত উদ্যোগ আয়োজন, সেই মহাতরঙ্গ আসিয়া পড়িলেন। একটা প্রকাণ্ড গোছের ওলট পালটের মধ্যে হরবল্লভের মতো আমারও প্রথমটা মনে হইল, নিশ্চয়ই আমরা ডুবিয়া গেছি। সুতরাং দুর্গা নাম করিয়া আর কি হইবে। আশেপাশে উপরে নিচে চারিদিকেই কালো জল। জাহাজ শুদ্ধ সবাই যে পাতালের রাজবাড়িতে নিমন্ত্রণ খাইতে চলিয়াছি তাহাতে কোনো সন্দেহ নাই। এখন ভাবনা শুধু এই যে খাওয়া দাওয়াটা তথায় কি জানি কিরূপ হয়। কিন্তু মিনিট খানেক পরে দেখা গেল, না, ডুবি নাই, জাহাজ শুদ্ধ আবার জলের উপর ভাসিয়া উঠিয়াছি। অতঃপর তরঙ্গের পর তরঙ্গেরও আর শেষ হয় না, আমাদের নাগরদোলা চাপারও আর সমাপ্তি হয় না। এতক্ষণে টের পাইলাম কেন কাপ্তেন সাহেব মানুষগুলোকে জানোয়ারের মতো গর্তে পুরিয়া চাবি বন্ধ করিয়াছেন। ডেকের উপর দিয়া মাঝে মাঝে যেন জলের স্রোত বহিয়া যাইতে লাগিল। আমার নিচে হাঁস মুরগিগুলা বার কতক ঝটফট করিয়া এবং ভেড়াগুলো কয়েকবার ম্যাঁ ম্যাঁ করিয়া ভবলীলা সাঙ্গ করিল। আমি শুধু তাহাদের উপরতলা আশ্রয় করিয়া লোহার খুঁটি সবলে জড়াইয়া ধরিয়া ভবলীলা বজায় করিয়া চলিলাম। কিন্তু এখন আর এক প্রকার বিপদ জুটিল। শুধু যে জলের ছাট ছুঁচের মতো গায়ে বিঁধিতে লাগিল তাই নয়, সমস্ত জামা কাপড় ভিজিয়া প্রচণ্ড বাতাসে এমনই শীত করিতে লাগিল যে দাঁতে দাঁতে ঠক ঠক করিয়া বাজিতে লাগিল। মনে হইল জলে ডোবার হাত হইতেও যদি বা সম্প্রতি নিস্তার পায়, নিমোনিয়ার হাত হইতে পরিত্রাণ পাইব কি রূপে। এইভাবে আরো কিছুক্ষণ বসিয়া থাকিলে যে পরিত্রাণ পাওয়া সত্যই অসম্ভব হইয়া পড়িবে তাহা নিঃসংশয়ে অনুভব করিলাম। সুতরাং যেমন করিয়া হোক এই স্থান পরিত্যাগ করিয়া এমন কোথাও আশ্রয় লইতে হইবে যেখানে জলের ছাট বল্লমের ফলার মতো গায়ে বেঁধে না। একবার ভাবিলাম ভেড়ার খাঁচার মধ্যে ঢুকিয়া পড়িলে কিরূপ হয়, কিন্তু তাই বা কতটুকু নিরাপদ। তার মধ্যে যদি সেইরূপ লোনা জলের স্রোত ঢুকিয়া পড়ে তো নিতান্তই যদি না ম্যাঁ ম্যাঁ করি, মা মা করিয়াও অন্তত ইহলীলা সমাপ্ত করিতে হইবে। শুধু এক উপায় আছে, জাহাজের পার্শ্ব পরিবর্তনের মধ্য দিয়ে সুর দেবার একটু অবকাশ পাওয়া যায়। অতএব এই সময়টুকুর মধ্যে
আর কোথাও গিয়া যদি ঢুকিয়া পড়িতে পারি, হয়তো বাঁচিতেও পারি। যেই কথা সেই কাজ। কিন্তু খাঁচা হইতে অবতরণ করিয়া 3 বার ছুটিয়া ও 3 বার বসিয়া যদি বা সেকেন্ড ক্লাস কেবিনের দ্বারে গিয়ে উপস্থিত হইলাম, দ্বার বন্ধ। লোহার কপাট হাজার ঠেলাঠেলিতেও পথ দিল না। সুতরাং আবার সেই পথ তেমনি করিয়া অতিক্রম করিয়া ফার্স্ট ক্লাসের দোরগোড়ায় আসিয়া হাজির হইলাম। এবার ভাগ্য দেবতা সুপ্রসন্ন হইয়া একটা নিরালা ঘরের মধ্যে আশ্রয় দিলেন। লেশমাত্র দ্বিধা না করিয়া কপাট বন্ধ করিয়া দিয়া খাটের উপর ঝুপ করিয়া শুইয়া পড়িলাম। রাত্রি 12টার মধ্যেই ঝড় বৃষ্টি থামিয়া গেল বটে, কিন্তু পরদিন ভোরবেলা পর্যন্ত সমুদ্রের রাগ পড়িল না। আমার জিনিসপত্রের এবং সহযাত্রীদের অবস্থা কি হইল, বিশেষ করিয়া মিস্ত্রি মশাই সস্ত্রী কি করিয়া রাত্রি অতিবাহিত করিলেন, জানিবার জন্য সকালবেলা নিচে নামিয়া গেলাম। কাল নন্দমিস্ত্রি একটু রসিকতা করিয়াই বলিয়াছিল, মশাই 32.5 ভাজার মতো আমরা মিশিয়ে গিয়েছিলুম। এইমাত্র যে যার কোটে ফিরে এসেছি। আজিকার মিশামিশি 32.5 ভাজায় চলে কিনা জানি না, কিন্তু এখনো পর্যন্ত কেহই যে কাহারও নিজের কোটে ফিরিয়ে আসিতে পারেন নাই, তাহা সচক্ষে দেখিলাম। তাহাদের অবস্থা দেখিলে সত্যই কান্না পায়। এই 300-400 যাত্রীর মধ্যে সমর্থ থাকা তো দূরের কথা, বোধ করি অক্ষত কেহই ছিল না। মেয়েরা শিলের উপর নোড়া দিয়া যেমন করিয়া বাটনা বাটে, কল্যকার সাইক্লোন এই 300-400 লোক দিয়া ঠিক তেমনই করিয়া সারা রাত্রি বাটনা বাটিয়াছে। সমস্ত জিনিসপত্র বাক্স পেটরা লইয়া এই লোকগুলি সমস্ত রাত্রি জাহাজের এধার হইতে ওধার গড়াইয়া বেড়াইয়াছে। বমি এবং অনুরূপ আর দুটো প্রক্রিয়া এত করিয়াছে যে দুর্গন্ধে দাঁড়ানো ভার। এখন ডাক্তারবাবু জাহাজের মেথর ও খালাসিদের লইয়া ইহার পঙ্কোদ্ধার করিবার ব্যবস্থা করিতেছেন। ডাক্তারবাবু আমার আপদমস্তক বারবার নিরীক্ষণ করিয়া বোধ করি আমাকে সেকেন্ড ক্লাসের যাত্রী ঠিক করিয়াছিলেন। তথাপি অত্যন্ত আশ্চর্য হইয়া বলিলেন, মশাইকে তো খুব তাজা দেখাচ্ছে, বোধ করি একটা হ্যামক পেয়েছিলেন না? হ্যামক কোথায় পাবো মশাই, পেয়েছিলাম একটা ভেড়ার খাঁচা, তাই তাজা দেখাচ্ছে। ডাক্তারবাবু হা করিয়া চাহিয়া রহিলেন। বলিলাম, ডাক্তারবাবু, অধম এই নরকুণ্ডেরই যাত্রী, কিন্তু দুর্বল বলিয়া এখানে ঢুকিতে পারি নাই। শুরু হইতে ডেকের উপরেই ছিলাম। কাল সাইক্লোনের খবর পাইয়া খানিকটা সময় ভেড়ার খাঁচার উপরে বসিয়া আর বাকি রাত্রিটা ফার্স্ট ক্লাসের একটা ঘরের মধ্যে অনধিকার প্রবেশ করিয়া আত্মরক্ষা করিয়াছি। কি বলেন, অন্যায় করিয়াছি কি? সমস্ত ইতিহাস শুনিয়া ডাক্তারবাবু এমনই খুশি হইয়া গেলেন যে তৎক্ষণাৎ তার নিজের ঘরের মধ্যে বাকি 2 দিন কাটাইবার জন্য সাদরে নিমন্ত্রণ করিলেন। অবশ্য সে নিমন্ত্রণ আমি গ্রহণ করিতে পারি নাই, শুধু ডেক চেয়ারটা তাহার লইয়াছিলাম। দুপুরবেলা ক্ষুধার তাড়নে নির্জীবের মতো এই কেদারাটার উপরে পড়িয়া ব্রহ্মাণ্ডের খাদ্যবস্তুর কথা চিন্তা করিতেছি। কোথায় গিয়া কি ফন্দি করিলে যে কিঞ্চিত খাদ্য মিলিবে, সেই দুর্ভাবনায় মগ্ন হইয়া আছি। এমন সময়ে খিদিরপুরের সেই মুসলমান দর্জিদের একজন আসিয়া কহিল, বাবু মশাই, একটা বাঙালি মেয়ে লোক আপনাকে ডাকতেছে। মেয়ে লোক? বুঝিলাম ইনি টগর। কেন যে ডাকিতেছেন তাহা অনুমান করা কঠিন হইল না। নিশ্চয় মিস্ত্রির সঙ্গে স্বামী স্ত্রীর সত্য সাব্যস্ত ব্যাপারে আবার মতভেদ ঘটিয়াছে। কিন্তু আমাকে কেন? ট্রায়াল বাই অর্ডিয়াল ছাড়া বাহিরের লোক আসিয়া কোনোদিন যে ইহার মীমাংসা করিয়া দিয়াছে, তাহা মনে করাও তো শক্ত। বলিলাম,
ঘণ্টাখানেক পরে যাব, বলো গে। লোকটি কুণ্ঠিতভাবে কহিল, না বাবু মশাই, বড় কাতর হয়ে ডাকতেছে। কাতর? কিন্তু টগর তো আমার কাতর হবার মানুষ নয়। জিজ্ঞাসা করিলাম, পুরুষ মানুষটি কি করছে? লোকটি কহিল, তেনার বিমারির জন্যই তো ডাকতেছে। বেমারি হওয়া কিছুই আশ্চর্য নয়। কাজেই উঠিলাম। লোকটি সঙ্গে করিয়া আমাকে নিচে লইয়া গেল। অনেক দূরে এক কোণে কতকগুলো কাছি বিড়ার মতো করিয়া রাখা ছিল। তাহারই আড়ালে একটি 22-23 বছরের বাঙালি মেয়ে যে বসিয়াছিল, তাহা একদিনও আমার চোখে পড়ে নাই। কাছেই একখানা ময়লা শতরঞ্চির উপরে এই বয়সেরই একটি অত্যন্ত ক্ষীণকায় যুবক মরার মতো চোখ বুজিয়া পড়িয়া আছে। অসুখ ইহারই। আমি নিকটে আসিতে মেয়েটি আস্তে আস্তে মাথার কাপড়টা টানিয়া দিল, কিন্তু আমি ইহার মুখ দেখিতে পাইলাম। সে খুব সুন্দর বলিলে তর্ক উঠিবে, কিন্তু তাহা অবহেলা করিবার জিনিস নয়। কারণ বড় কপাল স্ত্রীলোকের সৌন্দর্যের তালিকার মধ্যে স্থান পায় না জানি, কিন্তু এই তরুণীর প্রশস্ত ললাটের উপর এমন একটু বুদ্ধি ও বিচারের ক্ষমতা ছাপ মারা দেখিতে পাইলাম, যাহা কদাচিৎ দেখিয়াছি। আমার অন্নদা দিদির কপালও বড় ছিল, অনেকটা তারই মতো। মাথায় সিন্দুর ডগডগ করিতেছে, হাতে নোয়া ও শাখা, আর কোনো অলংকার নেই। পরনে একখানি নিতান্ত সাদাসিধে রাঙা পেড়ে শাড়ি। পরিচয় নাই, অথচ এমন সহজভাবে কথা কহিলেন যে বিস্মিত হইয়া গেলাম। কহিলেন, আপনার সঙ্গে ডাক্তারবাবুর তো আলাপ আছে, একবার ডেকে আনতে পারেন। বলিলাম, আলাপ আজই হয়েছে, তবে মনে হয় ডাক্তারবাবুর লোক ভালো, কিন্তু কি প্রয়োজন? তিনি বলিলেন, ডাকলে যদি ভিজিট দিতে হয় তো কাজ নেই, ইনি না হয় কষ্ট করে উপরেই যাবেন, বলিয়া সেই রুগ্ন লোকটিকে দেখাইয়া দিলেন। আমি চিন্তা করিয়া বলিলাম, জাহাজের ডাক্তারকে ডাকলে বোধ করি কিছু দিতে হয় না, কিন্তু সে যাই হোক, এর হয়েছে কি? আমি মনে করিয়াছিলাম লোকটি এর স্বামী, কিন্তু স্ত্রী লোকটির কথায় যেন সন্দেহ হইল। লোকটির মুখের উপর ঝুঁকিয়া পড়িয়া জিজ্ঞাসা করিল, বাড়ি থেকেই তোমার একটু পেটের অসুখ ছিল না? লোকটি মাথা নাড়িলে তিনি মুখ তুলিয়া কহিলেন, হ্যাঁ, এর পেটের অসুখ দেশেতেই হইয়াছিল, কাল থেকে জ্বর হয়েছে। এখন দেখছি জ্বর খুব বেশি, একটা কিছু ওষুধ না দিলেই নয়। আমি নিজেও হাত দিয়া লোকটির গায়ের উত্তাপ অনুভব করিয়া দেখিলাম, বাস্তবিকই খুব জ্বর। ডাক্তার ডাকিতে উপরে চলিয়া গেলাম। ডাক্তার নিচে আসিয়া রোগ পরীক্ষা করিয়া ঔষধপত্র দিয়া কহিল, চলুন শ্রীকান্তবাবু, ঘরে গিয়ে দুটো গল্প গাছা করা যাক। ডাক্তারবাবু লোকটি চমৎকার। তাহার ঘরে লইয়া গিয়া কহিলেন, চা খান তো? বলিলাম, বিস্কুট? তাও খাই। আচ্ছা। খাওয়া দাওয়া সমাপ্ত হইবার পর দুজনে মুখোমুখি দুখানা চেয়ারে বসিলে ডাক্তারবাবু কহিলেন, আপনি জুটলেন কি করে? বললাম, স্ত্রীলোকটি আমাকে ডেকে পাঠিয়েছিলেন। ডাক্তারবাবু বিজ্ঞের মতো মাথা নাড়িয়ে বলিলেন, পাঠাবারই কথা। বিয়ে টিয়ে করেছেন? বলিলাম, না। ডাক্তারবাবু কহিলেন, তাহলে জুটে পড়ুন, নেহাত মন্দ হবে না। লোকটার ওই তো চেহারা, তাতে টাইফয়েডের লক্ষণ বলেই মনে হচ্ছে। যা হোক, বেশি দিন টিকবে না তা ঠিক, ইতিমধ্যে একটু নজর টজর রাখবেন, আর কোনো ব্যাটা না ভিড়ে যায়। অবাক হইয়া বলিলাম, আপনি এসব কি বলছেন ডাক্তারবাবু? ডাক্তারবাবু কিছুমাত্র অপ্রতিভ না হইয়া কহিলেন,
আচ্ছা, সোডাটা বার করে আনছে না ওকেই বার করে এনেছে? কি মনে হয় বলুন তো শ্রীকান্ত বাবু? খুব ফরওয়ার্ড না, দিব্যি কথাবার্তা কয়। বলিলাম, এরকম ধারণা আপনার মনে কি করে এলো? ডাক্তারবাবু বলিলেন, প্রতি ট্রিপেই দেখি কি না একটা না একটা আছেই। গতবারেই তো বেলঘরের এক জোড়া ছিল। একবার বর্মায় গিয়া পা দিন, তখন দেখবেন আমার কথাটা ঠিক কিনা। বর্মার কথাটা যে তার অনেকটাই সত্য তাহা পরে দেখিয়াছিলাম বটে, কিন্তু আপাতত সমস্ত মনটা যেন তৃষ্ণায় তিক্ত হইয়া উঠিল। ডাক্তারবাবুর নিকট বিদায় লইয়া একবার নন্দমিস্ত্রির খবর লইতে নিচে গেলাম। সপরিবার মিস্ত্রি মশাই তখন ফলাহারের আয়োজন করিতেছিল। একটা নমস্কার করিয়া প্রথমেই প্রশ্ন করিল, ওই মানুষটি কে মশাই? টগর শিরোপীড়া বাবদে মাথায় একটা পাগড়ি বাঁধিতেছিল। ফোঁস করিয়া গর্জাইয়া উঠিল, তোমার সে খবরে কাজ কি শুনি? মিস্ত্রি আমাকে মধ্যস্থ মানিয়া কহিল, দেখলেন মশাই মাগের ছোট মন, কে বাঙালি মেয়েটা রেঙ্গুনে যাচ্ছে, খবরটা নিতেও দোষ। টগর শিরোপীড়া ভুলিয়া পাগড়িটা ফেলিয়া দিয়া আমার মুখপানে চাহিল। সেই দুটি গোচক্ষু বিস্ফোরিত করিয়া কহিল, মশাই, টগর বষ্টমীর হাত দিয়ে ওর মতো কত গন্ডা মিস্ত্রি মানুষ হয়ে গেল, এখন ও আমার চোখে ধুলা দেবে? আরে তুই ডাক্তার না বদ্যি যে একটু জল আনতে গেছি অমনি ছুটে দেখতে গেছিস? কেন, কে ও? ভালো হবে না বলে দিচ্ছি মিস্ত্রি, আর যদি ওদিকে যেতে দেখি তো তোমারই একদিন কি আমারই একদিন। নন্দমিস্ত্রিও গরম হইয়া কহিল, তোর কি আমি পোষা বাদর যে যেদিকে শিকল ধরে নিয়ে যাবি সেদিকেই যাব? আমার ইচ্ছে হলে আবার গিয়ে বেচারাকে দেখে আসব, তুই যা পারিস তা করিস বলিয়া ফলারে মন দিল। টগর শুধু একটা আচ্ছা বলিয়া তাহার পাগড়ি বাঁধিতে প্রবৃত্ত হইল। আমিও প্রস্থান করিলাম। ভাবিতে ভাবিতে গেলাম, এমন করিয়া ইহারা 20 বৎসর কাটাইয়াছে। অনেক পোড় খাইয়া টগর এটা বুঝিয়াছে যে যেখানে সত্যকার বন্ধন নাই সেখানে এতটুকু রাস শিথিল করিলে চলিবে না, ঠকিতেই হইবে। হয় অহর্নিশি সতর্ক হইয়া জোর করিয়া দখল বজায় রাখিতে হইবে, না হয় যৌবনের মতো নন্দমিস্ত্রিও একদিন অজ্ঞাতসারে খসিয়া পড়িবে। কিন্তু যাহাকে উপলক্ষ করিয়া টগরের এই বিদ্বেষ, ডাক্তারবাবুর এমন কুৎসিত তীব্র কটাক্ষ, সে কে এবং কি? টগর কহিয়াছিল, এই কাজ করিয়া সে নিজে চুল পাকাইয়াছে, তাহার চক্ষে ধুলি দেবে এমন মেয়ে মানুষ আছে কোথায়? ডাক্তারবাবু মন্তব্য প্রকাশ করিয়াছিলেন, এই কাণ্ড নিত্য দেখিয়া তাহার চোখে দিব্য দৃষ্টি আসিয়াছে। আজ ভুল করিলে এমন চোখ তিনি উপড়াইয়া ফেলিতে রাজি আছেন। এমনই বটে। অপরকে বিচার করিতে বসিয়া কোনো মানুষকেই কখনো বলিতে শুনি নাই সে অন্তর্যামী নয়, কিংবা তাহার ভ্রম প্রমাদ কখনো হয়। সবাই কহে মানুষ চিনিতে তাহার জোড়া নাই এবং এ বিষয়ে সে একটি পাক্কা জহুরি। অথচ সংসারে কে কবে যে নিজের মনটাকেই চিনিতে পারিয়াছে তাহাই তো জানি না। তবে আমার মতো যে কেহ কখনো কঠিন ঘা খাইয়াছে তাহাকে সাবধান হইতেই হয়। সংসারে অন্নদা দিদিও যখন থাকে তখন বুদ্ধির অহংকারে পরকে মন্দ ভাবিয়া বুদ্ধিমান হওয়ার চেয়ে ভালো ভাবিয়া নির্বোধ হওয়াতেই যে মোটের উপর বুদ্ধির দামটা বেশিই পাওয়া যায় সে কথা তাহাকে মনে মনে স্বীকার করিতেই হয়। তাই এই দুটি পরম বিজ্ঞ নরনারীর উপদেশ অভ্রান্ত বলিয়া অসংকোচে গ্রহণ করিতে পারিলাম না। কিন্তু ডাক্তারবাবু বলিয়াছিলেন অত্যন্ত ফরওয়ার্ড, তা বটে। এই কথাটাই শুধু আমাকে থাকিয়া থাকিয়া খোঁচা দিতে লাগিল। অনেক রাত্রে
আবার ডাক পড়িল। এইবার এই স্ত্রী লোকটির পরিচয় পাইলাম। নাম শুনিলাম অভয়া, উত্তররাঢ়ী কায়স্থ, বাড়ি বালুচরের কাছে। যে ব্যক্তি পীড়িত হইয়া পড়িয়া আছে সে গ্রাম সম্পর্কে ভাই হয়। নাম রোহিণী সিংহ। ঔষধে রোহিণীবাবুর যথেষ্ট উপকার হইয়াছে, এই বলিয়া আরম্ভ করিয়া অভয়া অল্প সময়ের মধ্যেই আমাকে আত্মীয় করিয়া লইল। অথচ স্বীকার করিতেই হইবে যে আমার মধ্যে অনিচ্ছা সত্ত্বেও একটা কঠোর সমালোচনার ভাবই বরাবর জাগ্রত ছিল। তথাপি এই স্ত্রী লোকটির সমস্ত আলাপ আলোচনার মধ্যে কোথাও একটা অসঙ্গতি বা অশোভন প্রগল্ভতা ধরিতে পারিলাম না। অভয়ার মানুষ বশ করিবার আশ্চর্য শক্তি। ইহারই মধ্যে শুধু যে সে আমার নাম ধাম জানিয়া লইল তাহা নয়, তাহার নিরুদ্দিষ্ট স্বামীকে যেমন করিয়া পারি খুঁজিয়া দিব তাহাও আমার মুখ দিয়া বাহির করিয়া লইল। তাহার স্বামী ৮ বৎসর পূর্বে বর্মায় চাকরি করিতে আসিয়াছিল। বছর ২ তাহার চিঠিপত্র পাওয়া গিয়াছিল, কিন্তু এই ৬ বৎসর আর কোনো উদ্দেশ্য নাই। দেশে আত্মীয় স্বজন আর কেহ নাই। মা ছিলেন, তিনিও মাসখানেক পূর্বে ইহলোক ত্যাগ করায় অভিভাবকহীন হইয়া বাপের বাড়িতে থাকা অসম্ভব হইয়া পড়ায় রোহিণী দাদাকে রাজি করিয়া বর্মায় চলিয়াছি। একটুখানি চুপ করিয়া হঠাৎ বলিয়া উঠিল, আচ্ছা, এতটুকু চেষ্টা না করে কোনো মতে দেশের বাড়িতে পড়ে থাকলে কি আমার ভালো কাজ হতো? তাছাড়া এ বয়সে দুর্নাম কিনতেই বা কতক্ষণ? জিজ্ঞাসা করিলাম, কেন তিনি এতকাল আপনার খোঁজ নেন না? কিছু জানেন? না, কিছু জানি নে। তার পূর্বে কোথায় ছিলেন তা জানেন? জানি, রেঙ্গুনেই ছিলেন। বর্মা রেলওয়েতে কাজ করতেন। কিন্তু কত চিঠি দিয়েছি, কখনো জবাব পাইনি। অথচ একটা চিঠিও কোনোদিন আমার ফিরে আসেনি। প্রতি পত্রই যে অভয়ার স্বামী পাইয়াছে তাহা নিশ্চয়ই, কিন্তু কেন যে জবাব দেয় নাই তাহার সম্ভবত হেতু এইমাত্র ডাক্তারবাবুর কাছেই শুনিয়াছিলাম। অনেক বাঙালি সেখানে গিয়া কোনো সুন্দরী ব্রহ্মরমণী লইয়া আবার নতুন করিয়া সংসার পাতে। এমনও অনেকে আছে যাহারা সারা জীবন আর কখনো দেশে ফিরিয়াও যায় না। আমাকে চুপ করিয়া থাকিতে দেখিয়া অভয়া প্রশ্ন করিল। তিনি বেঁচে আছেন এ কথা আমি শপথ করিয়া বলিতে পারি। খপ করিয়া অভয়া আমার পায়ে হাত দিয়া মাথা ঠেকাইয়া কহিল, আপনার মুখে ফুল চন্দন পড়ুক শ্রীকান্ত বাবু, আমি আর কিছুই চাই নে, তিনি বেঁচে থাকলেই হলো। আমি পুনরায় মৌন হইয়া রহিলাম। অভয়া নিজেও কিছুক্ষণ মৌন থাকিয়া বলিল, আপনি কি ভাবছেন আমি জানি। জানেন? জানি নে। আপনি পুরুষ মানুষ হয়ে ভাবতে পারলেন, আর আমার মেয়ে মানুষের মনে সে ভয় হয়নি। তা হোক, আমি ভয় করি নে। আমি সতীন নিয়ে খুব ঘর করতে পারবো। তথাপি চুপ করিয়া রহিলাম। আমার মনের কথা অনুমান করিতে এই বুদ্ধিমতী নারীর লেশমাত্র বিলম্ব হইল না। কহিল, আপনি ভাবছেন আমি ঘর করতে রাজি হলেই তো হলো না, আমার সতীন রাজি হবে কিনা এই তো। বাস্তবিক আশ্চর্য হইয়া গেলাম। বলিলাম, বেশ, তাই যদি হয় তো কি করবেন? এইবার অভয়ার চোখ দুটি ছলছল করিয়া উঠিল। আমার মুখের প্রতি সজল দৃষ্টি নিবদ্ধ করিয়া কহিল, সে বিপদে আপনি আমাকে একটু সাহায্য করবেন শ্রীকান্ত বাবু। আমার রোহিণী দাদা বড্ড সাদাসিধে ভালো মানুষ, তার দ্বারা তখন তো কোনো উপকারই হবে না। সম্মত হইয়া বলিলাম, সাধ্য থাকলে নিশ্চয়ই করব। এসব বিষয়ে বাইরের লোক দিয়ে কাজ তো প্রায় হয়ই না, বরং অকাজই বেড়ে যায়। সে কথা সত্য বলিয়া অভয়া চুপ করিয়া ভাবিতে লাগিল। পরদিন বেলা 11-12টার মধ্যে জাহাজ রেঙ্গুনে পৌঁছবে, কিন্তু ভোর না হইতেই
সমস্ত লোকের মুখ চোখে একটা ভয় ও চাঞ্চল্যের চিহ্ন দেখা দিল। চারিদিক হইতে একটা অস্ফুট শব্দ কানে আসিতে লাগিল, কেরোটিন। খবর লইয়া জানিলাম কথাটা কোয়ারেন্টাইন। তখন প্লেগের ভয়ে বর্মা গভর্নমেন্ট অত্যন্ত সাবধান। শহর হইতে ৮-১০ মাইল দূরে একটা চড়াই কাঁটাতারের বেড়া দিয়া খানিকটা স্থান ঘিরিয়া লইয়া কতকগুলি কুড়ে ঘর তৈয়ারি করা হইয়াছে। ইহারই মধ্যে সমস্ত ডেকের যাত্রীদের নির্বিচারে নামাইয়া দেওয়া হয়। ১০ দিন বাস করার পর তবে ইহারা শহরে প্রবেশ করিতে পায়। তবে যদি কাহারও কোনো আত্মীয় শহরে থাকে এবং পোর্ট হেলথ অফিসারের নিকট হইতে কোনো কৌশলে ছাড়পত্র জোগাড় করিতে পারে, তাহা হইলে অবশ্য আলাদা কথা। ডাক্তারবাবু আমাকে তাহার ঘরের মধ্যে ডাকিয়া লইয়া বলিলেন, শ্রীকান্তবাবু, একখানা চিঠি জোগাড় না করে আপনার আসা উচিত ছিল না। কোয়ারেন্টাইনে নিয়ে যেতে এরা মানুষকে এত কষ্ট দেয় যে কসাইখানার গরু ছাগল ভেড়াকেও এত কষ্ট সইতে হয় না। তবে ছোট লোকেরা কোনো রকমে সইতে পারে, শুধু ভদ্রলোকেদেরই মর্মান্তিক ব্যাপার। একে তো মুটে নেই, নিজের সমস্ত জিনিস নিজে কাঁধে করে একটা সরু সিঁড়ি দিয়ে নামাতে ওঠাতে হয়, অত দূরে বয়ে নিয়ে যেতে হয়, তারপরে সমস্ত জিনিসপত্র সেখানে খুলে ছড়িয়ে স্টিমে ফুটিয়ে লণ্ডভণ্ড করে ফেলে মশাই। এই রোদের মধ্যে কষ্টের আর অবধি থাকে না। অত্যন্ত ভীত হইয়া বলিলাম, এর কোনো প্রতিকার নেই ডাক্তারবাবু? তিনি ঘাড় নাড়িয়া বলিলেন, না, তবে ডাক্তার সাহেব জাহাজে উঠলে একবার আপনার জন্য বলে দেখব। তার কেরানি বাবুটি যদি আপনার ভার নিতে রাজি। কিন্তু কথাটা তার ভালো করিয়া শেষ না হইতেই বাহিরে এমন একটা কাণ্ড ঘটিল, যাহা স্মরণ হইলে আজও লজ্জায় মরিয়া যায়। একটা গোলমাল শুনিয়া দুজনেই ঘরের বাহিরে আসিয়া দেখি জাহাজের সেকেন্ড অফিসার ৬-৭ জন খালাসিকে এলো পাতাড়ি লাথি মারিতেছে এবং বুটের চোটে যে যেখানে পারিতেছে পলায়ন করিতেছে। এই ইংরাজ যুবকটি অত্যন্ত উদ্ধত বলিয়া বোধ করি ডাক্তারবাবুর সহিত ইতিপূর্বে কোনোদিন বৎসা হইয়া থাকিবে। আজও কলহ হইয়া গেল। ডাক্তারবাবু ক্রুদ্ধ হইয়া বলিলেন, তোমার এইরূপ ব্যবহার অত্যন্ত গর্হিত। একদিন তোমাকে এর জন্য দুঃখ পাইতে হইবে, তাহা বলিয়া দিতেছি। লোকটা ফিরিয়া দাঁড়াইয়া বলিল, কেন? ডাক্তারবাবু বলিলেন, এভাবে লাথি মারা ভারী অন্যায়। লোকটা জবাব দিল, মার ছাড়া ক্যাটল সিধা হয়? ডাক্তারবাবু একটু স্বদেশী, তাই উত্তেজিত হইয়া বলিতে লাগিলেন, এরা জানোয়ার নয়, গরিব মানুষ। আমাদের দেশি লোকেরা নম্র এবং শান্ত বলিয়াই কাপ্তান সাহেবের কাছে তোমার নামে অভিযোগটি করে না এবং তুমিও অত্যাচার করিতে সাহস করো। হঠাৎ সাহেবের মুখ অকৃত্রিম হাসিতে ভরিয়া গেল। ডাক্তারের হাতটা টানিয়া আঙুল দিয়া দেখাইয়া কহিল, লুক ডক্টর, দে আর ইয়োর কান্ট্রিম্যান, ইউ ওয়াট টু বি প্রাউড অফ দেম। চাহিয়া দেখি কয়েকটা উঁচু পিপার আড়ালে দাঁড়াইয়া এই লোকগুলো দাঁত বাহির করিয়া হাসিতেছে এবং গায়ের ধুলা ঝাড়িতেছে। সাহেব একগাল হাসিয়া ডাক্তারবাবুর মুখের উপর দুহাতের বুড়া আঙুল দুটা নাড়িয়া দিয়া আকিয়া বাকিয়া শীষ দিতে দিতে প্রস্থান করিল। জয়ের গর্ব তাহার সর্বাঙ্গ দিয়া যেন ফুটিয়া পড়িতে লাগিল। ডাক্তারবাবুর মুখখানা লজ্জায়, ক্ষোভে, অপমানে কালো হইয়া গেল। দ্রুত পদে অগ্রসর হইয়া গিয়া ক্রুদ্ধ কণ্ঠে বলিয়া উঠিলেন, বেহায়া বেটারা, দাঁত বার করে হাসছিস যে? এইবার এতক্ষণে দেশি লোকের অসম্মান বোধ ফিরিয়া আসিল। সবাই একযোগে হাসি বন্ধ করিয়া চড়া কণ্ঠে জবাব দিল, তুমি ডাক্তার বাবু, বেটা বলবার কে? কারো কর্জ করে খাইয়ে হাসতেছি মোরা?
আমি জোর করিয়া টানিয়া ডাক্তারবাবুকে তাহার ঘরে ফিরিয়া আনিলাম। তিনি চৌকির উপর ধপ করিয়া বসিয়া পড়িয়া শুধু বলিলেন, উফ। আর কোনো কথা তার মুখ দিয়া বাহির হইল না, হওয়াও অসম্ভব ছিল। বেলা 11টার সময় কোয়ারেন্টাইনের কাছাকাছি একটা ছোট্ট স্টিমার আসিয়া জাহাজের গায়ে ভিড়িল। এইখানি করিয়ায় নাকি সমস্ত ডেকের যাত্রীদের সেই ভয়ানক স্থানে লইয়া যাইবে। জিনিসপত্র বাঁধা ছাদার ধুম পড়িয়া গিয়াছে। আমার তাড়া ছিল না, কারণ ডাক্তারবাবুর লোক এইমাত্র জানাইয়া গেছে আমাকে আর সেখানে যাইতে হইবে না। নিশ্চিন্ত হইয়া যাত্রী ও খালাসির চেঁচামেচি দৌড়ঝাঁপ কতকটা অন্যমনস্কের মতো নিরীক্ষণ করিতেছিলাম। হঠাৎ পেছনে একটা শব্দ শুনিয়া ফিরিয়া দেখি অভয়া দাঁড়াইয়া। আশ্চর্য হইয়া কহিলাম, আপনি এখানে যে? অভয়া কহিল, কই, আপনি জিনিসপত্র গুছিয়ে নিলেন না? বলিলাম, না, আমার এখনো একটু দেরি আছে, আমাকে ওখানে যেতে হবে না, একেবারে শহরে গিয়েই নামবো। অভয়া কহিল, না না, শিগগির গুছিয়ে নিন। বলিলাম, আমার এখনো ঢের সময় আছে। অভয়া প্রবল বেগে মাথা নাড়িয়া কহিল, না, সে হবে না, আমাকে ছেড়ে আপনি কিছুতেই যেতে পারবেন না। অবাক হইয়া বলিলাম, সে কি কথা? আমার তো ওখানে যাওয়া হতে পারে না। অভয়া বলিল, তাহলে আমারও না, আমি বরং জলে ঝাঁপিয়ে পড়ব, তবু কিছুতেই এমন নিরাশ্রয় হয়ে ও জায়গায় যাব না। ওখানকার সব কথা শুনেছি। বলিতে বলিতেই তাহার চোখ দুটি জলে টলমল করিয়া উঠিল। আমি হতবুদ্ধি হইয়া বসিয়া রহিলাম। এ কে যে এমন জোর করিয়া তাহার জীবনের সঙ্গে আমাকে ধীরে ধীরে জড়াইয়া তুলিতেছে? সে আঁচলে চোখ মুছিয়া কহিল, আমাকে একা ফেলে চলে যাবেন? এত নিষ্ঠুর আপনি হতে পারেন আমি ভাবতেও পারি নে। উঠুন, নিচে চলুন। আপনি না থাকলে ওই রোগা মানুষটিকে নিয়ে আমি একলা মেয়ে মানুষ কি করব বলুন তো? নিজের জিনিসপত্র লইয়া যখন ছোট স্টিমারে উঠিলাম, তখন ডাক্তারবাবু উপরের ডেকে দাঁড়াইয়াছিলেন। হঠাৎ আমাকে এ অবস্থায় দেখিয়া তিনি চিৎকার করিয়া হাত নাড়িয়া বলিতে লাগিলেন, না না, আপনাকে যেতে হবে না, ফিরুন ফিরুন, আপনার হুকুম হয়েছে, আপনি। আমিও হাত নাড়িয়া চেঁচাইয়া কহিলাম, অসংখ্য ধন্যবাদ, কিন্তু আর একটা হুকুমে আমাকে যেতেই হচ্ছে। সহসা বোধ করে তাহার দৃষ্টি অভয়া ও রোহিণীর উপর পড়িল। মুখ টিপিয়া হাসিয়া বলিলেন, তবে মিছে কেন আমাকে কষ্ট দিলেন? তার জন্য ক্ষমা চাইছি। না না, তার দরকার নেই, আমি জানতাম। গুড বাই, চললুম। বলিয়া ডাক্তারবাবু হাসি মুখে সরিয়া গেলেন। এই ছিল আজকের আয়োজন। আজ আপনারা শুনলেন দ্বিতীয় পর্বের 4র্থ পরিচ্ছদ। শ্রীকান্ত কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে জানালে আমি সহ আপনার অন্যান্য শ্রোতা বন্ধুরাও আপনার ভাবনার সাথে একাত্ম হতে পারবে। ধন্যবাদ।